আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রমজানের দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ইসি ভোটে নিষেধাজ্ঞা দিতে পারবে না। 6 মাসের মধ্যে হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। শহীদ পরিবারকে সহায়তায় 7 দিনের মধ্যে হচ্ছে লিগ্যাল এইড সেল। জুলাই ঘোষণার মাধ্যমে 31শে ডিসেম্বর থেকে বর্তমান সংবিধান অকার্যকরের দাবি। একদিন পিছিয়ে সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল। কিছু সাংবাদিককে বিশেষভাবে সচিবালয়ে প্রবেশের অনুমতি। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বিপিএল সিজন 11-এর পর্দা উঠল আজ। উদ্বোধনী ম্যাচে রংপুরকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের উড়ন্ত সূচনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নারীদের স্বাবলম্বী করতে নারায়ণগঞ্জে কুকিং অ্যাসোসিয়েশনে নানা ধরনের খাবার তৈরির প্রশিক্ষণের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চক্রমালিথা রিপোর্ট। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পর্যায়ের 19 কর্মকর্তা বক্তব্য রাখেন। কনফারেন্সের সমাপনী বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন এসেছে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশের যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো। আমরা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। শান্তিপূর্ণভাবে যাতে সংস্কার কাজ সম্পন্ন করা যায় সেজন্য সচেতন থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি। আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। স্থানীয় প্রশাসনকে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে নির্বাচন কমিশন ভোটে নিষিদ্ধ করতে পারবে না। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে সিইসি কথা বলেন। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সহ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে যারা চেতনার কথা বলেন, নরেন্দ্র মোদীর মহান বিজয় দিবস নিয়ে পোস্টের সময় তাদের চেতনা কোথায় ছিল? ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, ডামি সরকার হওয়ার কারণে এক ফুৎকারেই উড়ে গেছে আওয়ামী লীগ, স্বৈরাচারের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের আমির জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। প্রতিবেশী দেশগুলো শান্তিতে থাকুক, তারা যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় জানিয়ে জামায়াতের আমির বলেছেন, বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর টুইটের বিষয়ে চেতনাবাদরা কথাই ছিল। এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন। আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? জামায়াতের আমির বলেছেন, এদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সে দেশের চেহারা পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারা পরিবর্তন করা যাচ্ছে না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, জুলাইয়ের শহীদ পরিবারের মামলা সহায়তার আইন মন্ত্রণালয়ের অধীনে 7 দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। রাজধানীর নগর ভবনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠানের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম বলেছেন, শহীদ পরিবার শুধু অর্থ সহায়তা নয়, হত্যাকাণ্ডের বিচার চায়। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। গত 3রা নভেম্বর প্রথম দফায় শতাধিক পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে সোমবার সকালে নগর ভবনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আওয়ামী লীগের গণহত্যার বিচার তাদের নিয়োগ দেওয়া লোক দিয়ে করা সম্ভব নয় মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সঠিক বিচার কাজের জন্য যা যা দরকার সবকিছুই পরিবর্তন করা হয়েছে। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা, তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। বিচার নিয়ে শহীদ পরিবারের সদস্যদের চাওয়া সম্পর্কে কথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমাদের গতির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ফাউন্ডেশনে যারা রয়েছে তারা কেউ শহীদ পরিবারের সদস্য, কেউ চোখের সামনে লাশ দেখেছে, রক্ত দেখেছে, ওই মিছিলের প্রথম সারিতে ছিল। প্রত্যেকটি মানুষ আপনাদেরকে ওম করে, আপনাদের ব্যথাগুলোকে অনুভব করে। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলেছে, জুলাই ঘোষণার মাধ্যমে মঙ্গলবার থেকে বর্তমান সংবিধান অকার্যকর হয়ে যাবে।
ফেসিবাদের সব কাঠামো বিলোপ করতে 31 জুলাই ডিসেম্বর শহীদ মিনারে 5ই আগস্টের পুনঃমঞ্চায়ন করবেন তারা। বর্তমান সরকার বিপ্লবী সরকার হওয়ায় নতুন করে বিপ্লবী সরকার গঠনের প্রয়োজন নেই বলেও জানান তারা। মাসুর শাকিলের রিপোর্ট। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের পর বর্তমান সংবিধানের আলোকে 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে অংশ নেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধি। সরকার গঠনের 5 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থান দিনের পুনঃমঞ্চায়ন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্র যেটা 31 ডিসেম্বর পাঠ হবে, ঘোষিত হবে, সেটি কোনো রকমের ষড়যন্ত্রের ফলে আমরা করছি, বরং আমরা বারবার বলছি এই ইশতেহার কিংবা এই ঘোষণাপত্র এটা 5ই আগস্ট জনতা নির্ধারণ করে দিয়েছে। এটা গত 5 মাসে নির্ধারিত হয়নি। এটি নির্ধারিত হয়েছে বাংলাদেশের মানুষের গত 16 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে যে লড়াই, তখনই এই ঘোষণাপত্র নির্ধারিত হয়ে গেছে। এই মুহূর্তটা তো আমাদের জীবনে আর ফেরত আসবে না। এটাকে ধরে রাখার জন্য একটা ঐতিহাসিক লিখিত ডকুমেন্ট থাকা দরকার, যেটা আমরা দেখেছি যে নানা কারণে করা যায় নাই। অনেকের অসহযোগিতা ছিল, আমি যদি নাম নাও বলি আপনি জানেন অনেকগুলো গ্রুপের। এখন আমরা ফিল করছি যে আমাদের এই অভ্যুত্থান, যেহেতু এটা আমাদের রক্ত এবং প্রাণের জিনিস, এটাকে সেফগার্ড করার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে। এই জন্যই আমরা এখন 5 মাস পার হলেও ইট ইজ কমপ্লিটলি লেজিটিমেট টু প্রোক্লেম সামথিং। তারা বলছেন জুলাই ঘোষণার মাধ্যমে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশ গঠন করতে গণপরিষদ সদস্য নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। যে এই গণঅভ্যুত্থানের পরে সংবিধান থাকার আর কোনো যৌক্তিকতা নেই। এই সংবিধান পুরোপুরি বাতিল করে নতুন করে সংবিধান লেখার ব্যবস্থা করতে হবে। এর বাইরে আমরা অবশ্যই চাইব সংবিধানে যে সংস্কার হোক না হোক কিংবা যেটা করুক, আমরা চাইব পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, কিন্তু অবশ্যই যাতে এই জুলাই গণঅভ্যুত্থানকে একটা স্বীকৃতি দেওয়া হয়। আমাদের রোডম্যাপ ইজ ভেরি ক্লিয়ার। আমরা বলছি যে এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিচ্ছে, এটাই হবে গণপরিষদের সামনে যে গণপরিষদ, সেই গণপরিষদের তর্কের ভিত্তি। তো ওই গণপরিষদের ভেতরে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন, এটা হচ্ছে একটা পথ। কিন্তু এটা যদি আপনার কাছে অনেক বেশি লম্বা পথ মনে হয়, কিংবা আপনি যদি কনফিডেন্স না পান, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের একটা ভয় হয়তো আছে যে তারা হয়তো যেতে পারবে না, সেক্ষেত্রে দ্বিতীয় পথ হচ্ছে গণভোট। প্রচলিত সংবিধান মেনে বর্তমান সরকার গঠিত হলেও পুরনো রাজনীতি ও ব্যবস্থা বজায় রাখতে গত 5 মাস নানা ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিশেষ মহলের ইশারায় নতুন দল গঠন করে ক্ষমতায় যেতে চাইলে তাদের আপত্তি আছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যাকারী ও খুনি হাসিনার দোসরদের অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, সংকট উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আবারও রাজপথে নামতে পারে উল্লেখ করে সমাবেশে যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশে যে পরিবর্তন হয়েছে তা ভোটের জন্যই হয়েছে। ভোটের জন্যই পরিবর্তন হয়েছে, কারণ ভোটের অধিকার ছিল না, মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না। সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে। তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমার সময় একদিন বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি এখনো তদন্ত সংশ্লিষ্টদের তদারকিতেই আছে। সোমবার দুপুরের পর কিছু সংখ্যক সাংবাদিককে বিশেষ ব্যবস্থায় সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শুনশান নীরবতা সচিবালয়ে, জনকোলাহল নেই, বাড়তি কোনো মানুষের আনাগোনাও নেই। পুড়ে যাওয়া 7 নম্বর ভবনটি যেন আলাদাভাবে দাঁড়িয়ে আছে। ভবনের সব দরজা, ক্লবসিকাল গেট বন্ধ, আছে পুলিশের পাহারা। তদন্ত সংশ্লিষ্ট ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেখানে। দুপুরের পর সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় সাংবাদিকদের। ভবনের বাইরে থেকে এখনো পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে পুড়ে যাওয়া 4টি তলার প্রায় 200 কক্ষ।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল সোমবার। কয়েকটি সংস্থা আলাদা আলাদা তদন্ত করছে বলে তা সমন্বয় করে এখনো প্রতিবেদন তৈরি করা যায়নি। তাই প্রতিবেদন দিতে কমিটির পক্ষ থেকে সময় চাওয়া হয়। এজন্য একদিন সময় বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘ সময় হয়েছে তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, সব আলামত সংগ্রহ করা হয়েছে। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি। আর কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। সচিবালয়ের 7 নম্বর ভবনটি এখনো তদন্ত সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণেই আছে। এই ভবন আবার মেরামত করে ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা করছেন প্রকৌশলীরা। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছেন ছাত্রদল। সোমবার রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে প্রতীকী ফাঁসি দেয় সংগঠনটি। শেখ হাসিনাকে শীঘ্রই দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানায় বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ সহ কেন্দ্রীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। কোটি টাকা চুক্তিতে ভূমিদস্যু চক্র ও বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগসাজশে দখল করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে নামে বেনামে লিজ দেওয়া হয়েছে দখলকৃত জমি। উচ্চ আদালতের আদেশ এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে জবরদখলের পায়তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মুশাহিদ রনিকে সঙ্গে নিয়ে আলিম আল রাজির 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা। দেখে বিস্তীর্ণ ভাগার মনে হলেও ব্যক্তি মালিকানাধীন জমি এটা। প্রায় 20 বছর আগে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পাশে 35 বিঘা জায়গা কিনেন নাজমুল ইসলাম। ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন ভূমিদস্যু। অঘটন ঘটনা আর অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্তে চ্যানেল আই প্রকৃতি সংবাদ টিম। ঘটনার সূত্রপাত 2006 সাল। স্থানীয় বন বিভাগ দাবি করে নাজমুল ইসলামের জমিতে রয়েছে বনের জায়গা। এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে করা হয় জরিপ ও স্কেচ ম্যাপ। ঘোষণা আসে এই জমি বনের অন্তর্ভুক্ত নয়। হাইকোর্টের রুল অমান্য করে ওনারা ময়লা ফেলতেছে, এদিকে দখল করতেছে। তবে বছর না ঘুরতেই 2007 সালে রায়ের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের আদালতে আপিল করে বন বিভাগ। আগের আদেশ বহাল রেখে আপিল খারিজ করে দেন আদালত। আমরা এই আতঙ্কে আছি যে স্যারের এইসব জায়গাটা ওনার বেগুনের চাষ করতেছে উমরগঞ্জের পরিবার। আমার টিনের ঘরগুলি নাই, এদিক দিয়ে বড় বড় টিন ছিল, স্টিলের গেট ছিল, সব উদাও করে ফেলছে। তবে আবারও বিপত্তি বাধে 2017 সালে। ভুক্তভোগীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দাবি করেন খোদ বন বিভাগের বিট কর্মকর্তা। প্রতিকারের আশায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেও থামেনি বিড়ম্বনা। নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে ভূমিদস্যু চক্রের যোগসাজশে জমি দখলের পায়তারা করেন বিট কর্মকর্তা আশরাফুল আলম। সাল 2022 আদালতের আদেশের তোয়াক্কা না করে বনের জমি উদ্ধারের নামে নাজমুলের জমিতে অভিযান। মালিককে আখ্যা দেওয়া হয় ভূমিদস্যু হিসেবে। বিট কর্মকর্তার এখতিয়ার বহির্ভূত অভিযানে সেই উদ্ধার করা জমিতে রোপণ করা হয়েছে আকাশমণি সহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গাছ। সরেজমিন চিত্র বলছে প্রায় 6.5 একর জমি ঘেরাও করে তৈরি করা হয়েছে আলাদা বাগান। নিয়ম না থাকলেও নামে বেনামে দেওয়া হয়েছে লিজ। বনের জমি তো আর সরকার তো আর ধরেন আরেকজনের জমি দখল করার কোনো প্রশ্নই ওঠে না। এই মৌজা এবং দাগ নাম্বার ধরে যদি আমরা এই ইয়েটি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা তদন্ত করে সে বিট অফিসার, রেঞ্জ অফিসার যে হোক না কেন, বন বিভাগ অবশ্যই সর্বোচ্চ অ্যাকশনটি তার বিরুদ্ধে নেবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে
ফোন কিংবা কার্যালয় কোথাও পাওয়া যায়নি তার উপস্থিতি। এদিকে বারবার হাইকোর্টের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়া, কেয়ারটেকারদের মারধর কিংবা নিরাপত্তা গেট ভেঙে প্রতিনিয়ত বর্জ্য ফেলার মতো কর্মকাণ্ডে দিশেহারা নাজমুল। নাইলে এত ময়লা কোথায় নিব, আরেকজনের জায়গায় তো আমার ফেলতে দিবে না। তো এইটা যখন করতেছে তখন আশ্বাস করছে কি আপনার একটা বড় মাইক্রোর ভিতরে ওর 2টা না 3টা বন্দুক সহ ওই যে ওদের যে সিপাই থাকে ওইটা সহ 4-5টা লোক সহ আইয়া আমার লোকেকে ধইরা হ্যান্ডকাপ পরে গাড়ি তুলে নিয়ে জায়গা। পরের পর্বে আমরা তুলে ধরব বিট কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের আদ্যপান্ত। ময়মনসিংহের ভালুকা থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। এ পর্যায়ে বিপিএল আপডেট। আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার বিপিএল সিজন 11-এর উদ্বোধনী দিনের দ্বিতীয় 101 রান। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় কারো মতপার্থক্য এমন পর্যায়ে না নিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, উন্নয়ন চাইলে, গণতান্ত্রিক পরিবেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে দেশকে। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে, সবাইকে দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কেয়ানিট কম্পোজিটের শ্রমিকরা। সোমবার বিকেলে 4:30টার দিকে শ্রমিকরা ওই মহাসড়কের 22 মাইল এলাকায় অবস্থান নেয়। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ডিসেম্বর মাস শেষ হওয়ার পথে এখন পর্যন্ত নভেম্বর মাসের বেতন দেননি কেয়া কর্তৃপক্ষ। এছাড়া হাজিরা, বোনাস সহ রয়েছে বকেয়া। এর মধ্যে কোনো রকমের কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করে দেওয়া হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের 25তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় সিনিয়র সাংবাদিক, ক্লাব কমিটি, ক্লাবের স্থায়ী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়। এবছরে প্রেস ক্লাবের আয় হয়েছে 6 কোটি টাকা, যা গত বছরের চেয়ে 2 লাখ টাকা বেশি। গত প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে এ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের 33 জন সদস্য মারা গেছেন। প্রান্তিক নৃগোষ্ঠীর কণ্ঠস্বর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গণমাধ্যম যোগাযোগ ও উন্নয়ন সমষ্টির আয়োজনে মতবিনিময়ে গণমাধ্যম ও উন্নয়ন বিশেষজ্ঞ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রান্তিক নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, সমাজের বঞ্চিত মানুষের কথা গণমাধ্যমে অগ্রাধিকারের সঙ্গে তুলে ধরা হলে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের অন্তর্ভুক্তি ও তাদের প্রতি কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কমিউনিটি রেডিওর মাধ্যমে জনপরিসরে প্রান্তিক নৃগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা বিষয়ে প্রকল্পের আওতায় এ আয়োজনে একটি কমিউনিটি রেডিও সহায়িকা উন্মোচন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সমষ্টি। চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা, মৌলভীবাজারের রেডিও পল্লী কণ্ঠ এবং সাতক্ষীরার রেডিও নলতা। শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার জর্জিয়ার প্লেইন্সে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 100 বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান কার্টার সেন্টার। ডেমোক্র্যাট জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। অক্টোবরে তার 100তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস
ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেলজয়ী সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিশ্ব নেতারা। এ পর্যায়ে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন এবং অর্ণব অন্ত অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। স্বল্প পুঁজিতে ঘরে বসে নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জে 20 শিক্ষার্থীকে নানা ধরনের খাবার তৈরির প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টরা বলছেন, খাবারের গুণগত মান ধরে রেখে রান্না শেখানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরির এমন আয়োজন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে জাকিয়া আক্তারের রিপোর্ট। রান্না শিখুন, আত্মনির্ভরশীল হন প্রতিপাদ্যে রান্নাকে শিল্প হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে সারা দেশে রান্না প্রশিক্ষণ ও প্রতিযোগিতা করছে কুকিং অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নবীগঞ্জে টি হোসেন হাউজে 20 শিক্ষার্থীকে সিঙ্গারা ও ডালপুরি তৈরি শেখানো হয়। পুষ্টিমান ধরে রেখে মুখরোচক খাবার তৈরি প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। যেহেতু প্রথমবারই ফার্স্ট আসছি, অনেক আগ্রহ, সামনে আরো ভালো কিছু হবে। আমার চিন্তা ভাবনা ফিউচারে কিছু করার এই ফুড রিলেটেড। এই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বলে মনে করেন রন্ধনশিল্পীরা। ওরা খুব ইন্টারেস্ট নিয়ে এগুলা আমাদের কাছে শিখতে চায়, যার জন্য আমরা ঢাকার বাইরেও গিয়েও কাজটা করি। রান্না কি শেখা লাগে? রান্না কি আবার মানুষের কাছে শিখতে হয়? কিন্তু এখন কিন্তু সেটা নেই, এখন কিন্তু একটু প্রাথমিক শিক্ষা লাগে। সারা দেশে এই কার্যক্রম আরও বেশি ছড়িয়ে দিতে সরকারি অনুদান কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা কুকিং অ্যাসোসিয়েশনের। এটা বাংলাদেশে আমরা এর মধ্যে প্রায় 20টা জায়গায় যে করেছি এবং এটার জন্য আমরা খুবই প্রশংসিত। পুঁজি দিয়ে দিলাম যাতে তারা সিঙ্গারা ডালপুরি তৈরি করে স্কুল কলেজে টিফিনে বিক্রি করে তারা স্বাবলম্বী হবে। 64টা জেলার মধ্যে আমরা অলরেডি 30টা জেলায় আমাদের প্রতিনিধি আছে এবং আমাদের ছোট ছোট অফিস আছে সেখানে। আমার মনে হয় সরকারি কিছু অনুদান পেলে আমরা পুরো বাংলাদেশে সারা বছর এরকম প্রকল্প করতে পারবো। রান্না প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পাশাপাশি দিনভর আনন্দে মেতে থাকেন কুকিং অ্যাসোসিয়েশনের সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে ফিরে জাকিয়া আক্তার, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। জেলার সর্বত্র উপসি ও আগাম স্থানীয় জাতের আমন ধান কাটতে ব্যস্ত কৃষক। প্রতি হেক্টরে ফলন হয়েছে 4 টনেরও বেশি। ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দেখবেন প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করেই সিলেটে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় এবং টিলা। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ঘটছে, প্রাণহানির ঘটনাও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আলোচনায় বক্তারা বলেছেন, সমন্বয়হীনতার রাজনৈতিক প্রভাব, ব্যক্তি স্বার্থের প্রাধান্য এবং প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে বন্ধ হচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে।
রাজধানীর কলাবাগানে উপশাখার কার্যক্রম শুরু করল পূবালী ব্যাংক পিএলসি। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। তিনি বলেন, অল্প সময়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে পূবালী ব্যাংক। ভবিষ্যতে নিজেদের ব্যাংকিং সেবার মান আরও বাড়ানোর কথা জানান তিনি। সে সময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছি। চলতি বছর অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 905 জন শ্রমিক নিহতের পাশাপাশি আহত হয়েছেন 218 জন শ্রমিক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওসি ফাউন্ডেশন এক সমীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেক্টর ভিত্তিক তথ্য বলছে 2024 সালে পরিবহন খাতে সর্বোচ্চ 522 জন শ্রমিক নিহত হয়েছেন। এমন বাস্তবতায় বিদ্যমান শ্রম আইন ও আইএলও কনভেনশন অনুযায়ী নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পরিবেশ বান্ধব কর্মপরিবেশ ও নীতিমালার বিকল্প নেই বলে মত দেন তারা। লালমনিরহাটে 2 শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠ পুকুরে বিলীন হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠের মধ্যে গর্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠ সংস্কারে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুদানের আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আদিতমারী উপজেলায় বালাপুকুর উচ্চ বিদ্যালয় ও বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আঙিনা একটি। 2টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় 850। ঐতিহ্যবাহী এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র মাঠটিও পুকুরে ধসে পড়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম। 2016 সাল থেকে এ পর্যন্ত আমরা কোনোবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পারিনি। সব ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলি যখন এখানে দৌড় দেয় আমাদের ভিতর কেঁপে ওঠে, কারণ কখন এই গর্তের মধ্যে পড়ে যায়। অ্যাসেম্বলি ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের মাঠটা পুরোটাই ভেঙে গেছে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারি না। খেলাধুলা ঠিকমতো হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না। আমরা চাই যে স্কুলের মাঠটার সমাধান হোক। আমাদের মাঠ ভেঙে গেছে, আমরা খেলাধুলা করতে পারি না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 1992 সালে বিদ্যালয় 2টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে অনুদানের জন্য আবেদন করেও প্রতিকার মেলেনি। ভাঙা অংশ মেরামত করা না যায় এবং স্থায়ীভাবে যদি এই পুকুরের পাড়ে গার্ডওয়াল নির্মাণ করা না যায়, তাহলে আগামী বর্ষার মৌসুমে হয়তো বা আমাদের যে একাডেমিক ভবন আছে, এই একাডেমিক ভবনটাও ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ভাঙনের কারণে মাঠের মাঝে সৃষ্ট গর্ত দ্রুত ভরাট ও মাঠটি সংস্কার করে বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। সীমান্তের অবস্থা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরের সময় কক্সবাজারের টেকনাফের বন বিভাগের কাজ করার সময় বনকর্মী সহ 19 শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, সকাল 10টার দিকে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমোড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে 3 জন বনকর্মী এবং 16 জন শ্রমিক। ইউএনও জানান, টেকনাফের নীলা জাদিমেরা পাহাড়ে গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত 19 জন শ্রমিককে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। বন বিভাগ, পুলিশ এবং স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন। জানাবো খেলার খবর। ওয়েস্ট হ্যামের বিপক্ষে সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে মাঠ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ইসি ভোটে নিষেধাজ্ঞা দিতে পারবে না। 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ। শহীদ পরিবারকে সহায়তায় 7 দিনের মধ্যে হচ্ছে লিগ্যাল এইড সেল। জুলাই ঘোষণার মাধ্যমে 31শে ডিসেম্বর থেকে বর্তমান সংবিধান অকার্যকরের দাবি। একদিন পিছিয়ে সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল। কিছু সাংবাদিককে বিশেষভাবে সচিবালয়ে প্রবেশের অনুমতি।
ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল। এবং বিপিএল এর সিজন 11 শুরু। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের শুভ সূচনা। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।